যেহেতু একটু আধটু রান্নাবান্নার শখ আছে আর সেটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আপনাদের কাছে প্রেজেন্ট করতেও খুব ভালো লাগে। তবে এই রান্নাবান্নার মাঝখানে বেশ কিছু রকমের আচারও আমি বানিয়েছি, তার কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আছে। আর বেশ কিছু রকমের কিন্তু রেসিপি আমি শেয়ার করতে পারিনি সময় বা নানা রকম সমস্যার জন্য। তো চলুন আজকে কিন্তু একেবারে অন্য স্টাইলে একটা আচার বানাবো, যেটা কিন্তু আমাদের দেশের মানে এই বাঙালিয়ানা টাইপের না। তো এই আচারটা আমি অন্ধ্রপ্রদেশের স্টাইলে বানিয়েছি। তো যেহেতু দাদা বাইরে থাকে তো সেইখান থেকেই এই আচারের রেসিপিটা আমার জানা। তো চলুন সেটাই আজকে শেয়ার করছি। তো তার জন্য এখানে প্রথমেই আমি কিছু কাঁচা আম নিয়েছি, যেটা একেবারে কিন্তু তরতাজা, মানে আমাদের গাছের, তাই সাথে সাথে পেরেই কিন্তু এই আচারটা আমি বানিয়েছি। আর এই কাঁচা আমের স্মেলটা এত ভালো লাগে, কাটতে কাটতে না জানি আমি নিজেই কতকগুলো খেয়ে নিয়েছি। তো যাই হোক, রেসিপিতে আসা যাক। তো প্রথমে কিন্তু আমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমটা কিন্তু কেটে নেওয়ার পর ধুলে হবে না, মানে এর মধ্যে কিন্তু জল লাগালে হবে না। তো তাই আগের থেকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর যতটা পেরেছি একটু মুছে নিয়েছি। তো তারপর এখানে এইভাবে পিস করে কাটছি, মানে মাঝখান থেকে একবার কাটছি আর সাইড থেকে এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। আর একেবারেই কিন্তু খোলা ছাড়াচ্ছি না, মানে খোলা সমেত এই আচারটা বানিয়েছি। মানে ওদের দেশে কিন্তু এরকম খোলা সমেত টাইপেরই আচার বানায়, তো সেরকমভাবেই আজকে এই আচারটা আমি বানাচ্ছি। আর একটু ভালো করে নজর রাখলে দেখতে পাবেন আমটা কিন্তু আমি পিস করে নেওয়ার সময় ভিতরে যে বীজের অংশটা আছে সেখানে তো মাঝখানে নরম অংশটা ফেলে দিচ্ছি, তার সাথে সাথে কিন্তু একটা আঁশ ভাব বা পাতলা প্লাস্টিকের মতো যে একটা লেয়ার থাকে সেটাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে আচারটা 2-3 মাস পর খুব ভালো করে মজে যাওয়ার পর এর মধ্যে কিন্তু কোনো এরকম শক্ত বা আঁশভাব না থাকে, একবারে কিন্তু স্মুথলি আচারটা হয়। তো দেখুন মোটামুটি সমস্ত আম কিন্তু খুব ভালো করে কেটে নিয়েছি। আর তারপর এর মধ্যে একেবারে সামান্য, অর্থাৎ এই 1 চামচের মতো একটু লবণ মাখিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কোনো রকমের হলুদ ইউজ করিনি, তো এরকম অল্প করে লবণ মাখিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব চারিদিকে। তো এরকম একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে চারিপাশে খুব ভালো করে লবণটা লেগে যায়। তো তারপর এটা একদম সোজা আমি নিয়ে গিয়েছিলাম রোদে, একটা ভালো সুতির পরিষ্কার কাপড় পেতে নিয়েছিলাম রোদের মধ্যে, আর তার উপরে গিয়ে এই আমগুলো আমি দিয়ে দিচ্ছিলাম, পুরো চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছিলাম যাতে করে একটা আর একটার গায়ে লেগে না থাকে আর খুব ভালো করে শুকিয়ে যায়। আর এখানে কিন্তু সবথেকে ভালো হয় এরকম সুতির পরিষ্কার কাপড়ই নেওয়া, কারণ যেহেতু অল্প পরিমাণে লবণ মাখিয়েছি এ থেকে কিন্তু কিছুটা পরিমাণে জল বের হবে। আর লবণটা যদি না মাখাই তাহলে আমের ভিতরে কিন্তু লবণটা খুব একটা ঢুকবে না, তাই অল্প একটু লবণ এভাবে মাখিয়ে আমি রোদে দিয়ে এসেছি। আর তার ফাঁকে এখানে কিছু মশলা করে নেব। তো প্রথমেই একেবারে লো হিটে কিছুটা মেথি, মানে প্রায় 1.5 চামচের মতো ছোটো চামচের একটু হালকা ড্রাই রোস্ট করে নেব। আর এটা কিন্তু খুব একটা বেশি ভাজলে হবে না, একেবারে এরকম লো হিটে এরকম একটু ড্রাই রোস্ট করে নেব। আর তারপর এখানে আমি প্রায় 1 কাপের মতো দিয়েছিলাম কালো সরিষা। তো এখানে কিন্তু সাদা সরষে দিলে জানি না কি হবে, তবে আমি জিনিসটা যেভাবে দেখে শিখেছি ঠিক সেভাবেই কিন্তু করার চেষ্টা করেছি, কারণ স্টেপ বাই স্টেপ ঠিকঠাকভাবে করলে কিন্তু খুব সুন্দর ওদের স্টাইলে আচারটা বানানো যায়। আর এই সরষেটা কিন্তু জাস্ট 1-2 মিনিট একেবারে লো হিটে ড্রাই রোস্ট করে নিয়েছি। আর তারপর এখানে কিছুটা পরিমাণে লবণ একই রকমভাবে এরকম ড্রাই রোস্ট করে নেব। এখানে অনেকেই ভাবতে পারেন লবণটা কী করতে আবার এরকমভাবে ড্রাই রোস্ট করছি, এখানে কিন্তু আসল কাজ লবণের ভিতরে কিন্তু অনেক সময় অনেকটা পরিমাণে এক্সট্রা জল থাকে, যেটার জন্য কিন্তু লবণটা ভারী আর একটু ভিজে ভিজে বা দলা ভাব আসে। কিন্তু এখানে কিন্তু এভাবে ড্রাই রোস্ট করে নিয়ে লবণটা একেবারে খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে, আর আচারটা কিন্তু পারফেক্টলি অনেক দিন ঠিকঠাকভাবে প্রায় 5 থেকে 6 ঘন্টা টানা রোদে রাখার পর আমি আমগুলো তুলে এনেছি। আর দেখেছেন আমগুলো কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ভিজে ভাব নেই, খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে। আর এরকম শুকনো আমের আচার করলে কিন্তু সারা বছর ঠিকঠাকভাবে থেকে যায়, মানে কোনো রকম কোনো প্রিজারভেটিভ ছাড়াই কিন্তু সুন্দরভাবে থেকে যায়। আর এরপর একেবারে ফাইনাল স্টেপে আচারটা রেডি করার জন্য এখানে আমি প্রথমে আমগুলো নিয়ে নিয়েছি, তারপর একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো। তো প্রথমেই এখানে আমি সর্ষে আর মেথিটা, যেটা আগে থেকেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাই ব্লেন্ডারের মধ্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একেবারে কিন্তু পুরোপুরি পাউডার করিনি, একটু দানা ভাব রেখেছি যাতে করে খুব ভালো করে ফ্লেভারগুলো পাওয়া যায়। আর তারপর তার সাথে দিয়েছিলাম 2-3 চামচের মতো লবণ, প্রত্যেকটা মশলাই কিন্তু আগের থেকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। আর তারপর দিয়েছিলাম কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে সাথে 2 চামচের মতো এখানে রসুনের কোয়া দিয়েছি, একেবারে কাঁচা রসুনটা দিয়েছি, এটার জন্য কিন্তু এই আচারটা এত সুন্দর একটা স্মেল আসবে।
আর তারপরে দিয়েছিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল। অনেক সময় কিন্তু এটা তিল তেলে করা যায়, তবে আমাদের এখানে যেহেতু এটা আমি পাইনি সেই মুহূর্তে, তো তাই এটা আমি সরিষার তেল দিয়েছি। আর তেলটাও কিন্তু আগে থেকে খুব ভালো করে গরম করে রেখেছিলাম, আর তারপর সেটা ঠান্ডা করে আমি অ্যাড করেছি। তো তাড়াহুড়োর মাঝখানে কয়েকটা ভিডিও ঠিকঠাক আমার নেওয়া হয়নি, তো একটু স্কিপ করে গেছি। তো আমি এটা মুখে বলে দিলাম, আপনারা কিন্তু যদি বানান তাহলে অবশ্যই খুব ভালোভাবেই বানাবেন। তো তারপর এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি, একেবারে উপর থেকে নিচ বা নিচ থেকে উপরে তুলে তুলে কিন্তু প্রত্যেকটা আমে যাতে করে সমানভাবে মশলাটা ঠিকঠাক লাগে, তো সেইভাবে কিন্তু অনেকক্ষণ থেকে আমি এটা মিশিয়ে নিয়েছি। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, মানে এইভাবে কিন্তু ঢাকা চাপা দিয়ে প্রায় 2-3 ঘন্টা রেখে দেবো। তবে এই অবস্থায় 3-4 দিন ধরে রেখে তারপরে যদি বয়ামে ভরি তাহলে কিন্তু আরও ভালো হয়। তবে আমার ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি, যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তাই ওইভাবে আমি আর করে উঠতে পারি। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন একেবারে এরকম স্টেপ বাই স্টেপ প্রপারলি আচারটা বানানোর জন্য, তাহলে টেস্টের দিক থেকেও কিন্তু একেবারে ঠিকঠাক হবে। তারপরে আচারটা স্টোর করার জন্য এখানে আমি একটা কাঁচের বয়াম নিয়েছি। এখানে কিন্তু আচার জাতীয় যে কোনো জিনিস কাঁচের বয়ামে সব থেকে ঠিকঠাকভাবে থাকে। আর এই কাঁচের বয়ামটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, মানে একেবারে ভিতরে একটুকু কিন্তু ভিজে অবস্থা থাকলে হবে না। তাই আগে থেকে এই কাঁচের বয়ামটাও খুব ভালো করে ধুয়ে রোদে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর বয়ামের নিচে অল্প একটু প্রথমে তেল দিয়ে আর তার উপরে এইভাবে কিন্তু আমগুলো সাজিয়ে সাজিয়ে দিয়েছি। আর কিছুটা আম আর কিছুটা রসুন এইভাবে কিন্তু পরপর দিচ্ছিলাম, যাতে করে আমের পাশাপাশি রসুনের কোয়াগুলোও থাকে। মানে আচারটা যখন বেশ কিছুদিন পর খাবার অবস্থায় আসবে, মানে মজে যাবে খুব সুন্দরভাবে, তখন কিন্তু প্রত্যেকটা স্পুনের মধ্যে রসুন আর আমটা যাতে আসে, তো সেই মতো কিন্তু পরপর খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর একটু চেপে চেপে দিচ্ছিলাম, কারণ কি আচারটা মজে যাওয়ার পরে কিন্তু অনেকটা পরিমাণে কমে আসবে। আর এই ঠেসে দেওয়ার আর একটা কারণ হচ্ছে যাতে করে ভিতরে কিন্তু খুব একটা এয়ার না থাকে, তো যতটা টাইট হবে ততটা কিন্তু আচারটা খুব সুন্দরভাবে থাকবে। তো মোটামুটি কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আচারটা বানানো। এরপর এরকম অবস্থাতেই মাঝে মাঝে রোদে দিলেও হবে, বা যদি রোদে নাও দিতে পারেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এরকম এয়ারটাইট কন্টেনারে কিন্তু প্রায় বছরের পর বছর সুন্দরভাবে এই আচারটা রয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।